আপনি যে চাকরি থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছেন সেই ব্যাপারটাকেও আমরা রিমুভ করছি। এবং আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করেন, নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটা সেটা আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট। আপনারা অনেকে 498A যেটা এখন BNS 85 ডিল করছে, বা অন্যরকম যদি কোনো ক্রিমিনাল কেস করেন, আপনারা কোনো ছোটোখাটো যদি ক্রিমিনাল কেস করেন, সেটা আপনার কনভিকশন হয়ে যাবে এবং কোর্ট আপনাকে শাস্তিও প্রদান করবে, ডেফিনেটলি করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখুন, ছেলেই হোক আর মেয়েই হোক, আজকাল মেয়েরাও প্রচুর চাকরি করছে, নিজেরা ইনকাম করছে, স্বাবলম্বী হচ্ছে। এবং ছেলেরা তো ডেফিনেটলি প্রথম থেকেই চাকরি বাকরি করে, কেউ ব্যবসা করে, যে যাই করুক, ছেলেদের তো একটা ইনকাম ডেফিনেটলি করতে হবে। সুতরাং ছেলেদের এই ইনকাম ব্যাপারটা নিয়ে, এবং তার সঙ্গে মেয়েরাও আছে, মেনলি ছেলেরা আমরা যেটা দেখে আছি তাদেরকে ইনকাম করতেই হয়। কিন্তু ইনকাম করতে গিয়ে তার যদি ক্রিমিনাল কেস তাকে যদি বাধা দেয়, তখন তার কি কর্তব্য, তার অ্যাডভোকেট কি করতে পারে, তিনি কি করতে পারে, তিনিও তার অ্যাডভোকেটকে রিকোয়েস্ট করতে পারে, সেই সম্বন্ধে আজকে আমি টোটাল আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি। এবং এই কথাটা আমি বলছি না, এই কথাটা কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট 2025-এ এসছে, সেই অনুযায়ী আমি আপনাদের কথাটা বলছি। যে চাকরি বাকরির ক্ষেত্রে যদি আপনার প্রবলেম হয়, যে চাকরি আপনি করছেন, বা আপনি যদি কোনো চাকরি অ্যাপ্লাই করেন, আপনি গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট ফার্ম আপনাকে নিতে চাইছে না, কারণ আপনার উপর একটা ক্রিমিনাল কেস আছে, এই ব্যাপারে আমি আপনাকে সমস্ত বিবরণ আজকে দিচ্ছি। আজকের ভিডিওর টাইমলাইনটা দেখতেই পাচ্ছেন, ডেফিনেটলি ভিডিওটা অনেকই বড় হবে। আপনারা যদি একবারে দেখতে না পারেন, ভেঙে ভেঙে দেখে নেবেন, কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন। কোন জায়গায় কোন পয়েন্ট আমি যে বলবো সেটা কিন্তু আমি এখনো ডিসাইড করিনি, কারণ ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যদি স্কিপ করে করে ভিডিওটা দেখেন, তার থেকে না দেখা অনেক ভালো। সুতরাং জ্ঞান যদি নিতে হয়, যদি নলেজ বাড়াতে হয়, তাহলে ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। আপনাদের চাকরি বাকরির সমস্যা অনেকখানি মিটে যাবে। এইবার আমি পয়েন্টে আসছি, সেটা হচ্ছে যে দেখুন, লিগাল আলোচনা করতে গেলে না, লিগাল কতগুলো ডেফিনেশন জানতে হয়। কারণ এই কথাগুলো আমি আজকে যে আলোচনা, আজকে যে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করছি, বারবার এই কথাটা আসবে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে কনভিকশন। কনভিকশন কাকে বলে? কনভিকশন আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি এবং বাংলাতেও বলে দিচ্ছি। কনভিকশন, দ্য অ্যাকশন অফ ফাইন্ডিং সামবডি গিলটি অফ ক্রাইম ইন দ্য কোর্ট অফ ল। তার মানে আপনাকে কোর্ট থেকে আপনি গিলটি, আপনি অপরাধী, সেটা কোর্ট ঘোষণা করে দিয়েছে। এর মানে হচ্ছে কনভিকশন। তার মানে আপনাকে কোর্ট কিন্তু অপরাধী ঘোষণা করে দিয়েছে। এবং আরেকটা কথা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স মানেটা হচ্ছে যে অনেক ট্রায়ালের পরে, অনেক তর্ক বিতর্কর পরে আপনাকে কোর্ট শুনিয়ে দিয়েছে আপনার কি শাস্তি হবে, সেটা হচ্ছে সেন্টেন্স। আপনি যে অপরাধ করেছেন তার কি শাস্তি হবে, সেটা আপনাকে সেন্টেন্সের মাধ্যমে কোর্ট বলবে। যে অর্ডারটা দেবে সেই অর্ডারটা হচ্ছে সেন্টেন্স। তাহলে আমি আপনাদের দুটো জিনিস বোঝালাম, একটা হচ্ছে কনভিকশন আর একটা হচ্ছে সেন্টেন্স। তাহলে কনভিকশন মানে হচ্ছে আপনি কিন্তু অপরাধী, অবশ্যই কোর্টও সেটা ঘোষণা করে দিয়েছে আপনি অপরাধী। এখানে যে মানুষটার কথা বলছি, যে কেসটার কথা বলছি, সেই কেসটা লোয়ার কোর্ট থেকে কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে। লোয়ার কোর্ট বা ট্রায়াল কোর্ট যেটাকে আমরা বলে থাকি, সেখানে তার প্রতি কী কী সেকশন চাপানো হয়েছে সেগুলো আগে আপনি শুনে নিন। তার উপর কী কী ভয়ঙ্কর ভয়ঙ্কর সেকশন চাপানো হয়েছে। হ্যাঁ, তিনি ডেফিনেটলি অপরাধ করেছিলেন বা অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাহলে সেকশনগুলো তার উপর কী কী চাপানো হয়েছে সেটা আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে IPC 307, যেটা অ্যাটেম্প্ট টু মার্ডার, সেটা এখন BNS যেটা করছে সেটা হচ্ছে 109। এটা BNS সামলাচ্ছে এই ব্যাপারটাকে। আগে ছিল 307, এখন হচ্ছে 109 অ্যাটেম্প্ট টু মার্ডার। তাহলে এই জিনিসটা তার উপর চাপানো হয়, এই সেকশনটা। সেকেন্ড সেকশন যেটা চাপানো হয় IPC 399, যেটা ডাকাতি করার
যে ধারাটা আছে সেটা ডাকাতি করার জন্য এই ধারাটা লাগানো হয়। এটা এখন বিএনএস 127 ডিল করছে বিএনএস। তারপর আরেকটা ধারা লাগানো হয় আইপিসি 402টাও কিন্তু ডাকাতির আন্ডারেই পড়ে এবং এটা এখন বিএনএস 310(5) এই সেকশনটা ডিল করছে। আচ্ছা, তার উপর আরও সেকশন লাগানো হয়েছে, সেটা হচ্ছে আর্মস অ্যাক্ট। তার কাছে কোনো আর্মস ছিল, লাইসেন্স ছাড়া যদি আপনার কাছে আর্মস থাকে তো ডেফিনেটলি আপনি অপরাধী। তার উপরে আর্মস অ্যাক্ট লাগানো হয়েছে 4/25 আর্মস অ্যাক্ট লাগানো হয়েছে। তার কাছে উইদাউট পারমিশন, উইদাউট লাইসেন্স তার কাছে আর্মস ছিল। এবং আরেকটা অংশ তার উপর লাগানো হয়েছে, আর্মস অ্যাক্ট লাগানো হয়েছে, সেটা হচ্ছে 3/25। এই আর্মস অ্যাক্টটাও কিন্তু তার উপর লাগানো হয়েছে। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, একটা আইনের কথা, সেটা হচ্ছে স্টিগমা ব্যাপারটা আমরা মোটামুটি সবাই জানি। সেটা হচ্ছে একটা কলঙ্ক। আপনার উপরে যদি কোনো অপরাধের কোনো রকম যদি কোর্ট শোনায় আপনি অপরাধী, আপনার সেন্টেন্স হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার একটা স্টিগমা বা আপনার উপরে একটা কলঙ্ক ডেফিনেটলি কিন্তু লেগে যাবে। সমাজের কাছেও লাগবে এবং যেখানে আপনি চাকরি বাকরি করেন সেখানেও লাগবে। আমরা বাংলায় কলঙ্ক বলি, আমাদের লিগাল ওয়েতে বলা হয় স্টিগমা। ওকে, তাহলে এই ডেফিনেশনগুলো আমি আপনাদের বলে দিলাম এবং এই লোকটার প্রতি কি কি সেকশন লাগানো হয়েছে সেগুলো আমি আপনাকে বলে দিয়েছি। এবার আসি নেক্সট স্টেপে। এখানে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে এফআইআর হয়, এফআইআর পরে চার্জশিট হয়, চার্জশিটের পরে ট্রায়াল এবং উইটনেস সবাই হাজির হয়। হাজির হওয়ার পরে তার প্রতি যে সেকশনটা ছিল, যে সেকশনগুলো ছিল, সেটা একটা তার উপর দিয়ে সরে যায়, যে 307 যেটা আমি আপনাকে বললাম আইপিসি, এটা তার পক্ষ থেকে সরে যায়, তার উপর থেকে সরে যায়। কিন্তু বাদবাকি যে সেকশনগুলো তার উপর কিন্তু চাপিয়ে দেওয়া হয় এবং তাকে গিলটি প্রমাণ করা হয় এবং তিনি গিলটি হন এবং তাকে সেন্টেন্স করা হয়, তাকে শাস্তি দেওয়া হয় 2 বছরের কারাদণ্ড, তাকে জেল তাকে করে দেওয়া হয়। তাহলে তাকে শাস্তি দেওয়া হলো আইপিসি 399 এবং আরেকটা যেটা বললাম 402 এবং আর্মস অ্যাক্টে তাকে 2 বছরের জেল করা হলো। এরপরে সেই ব্যক্তি হাইকোর্টেতে যে ট্রায়াল করে জাজমেন্ট সেটাকে চ্যালেঞ্জ করে। তারপরে হাইকোর্ট তার কথা কিছুটা হলেও শোনে। হাইকোর্ট এখানে কি করে, সেকশন 399 যেটা আমি আপনাকে বললাম আইপিসি, এবং তার আগে আমি আপনাকে বলে দিয়েছি বিএনএস এটা কোন সেকশন আসছে, তার উপরে 399 এবং 402 এই দুটো যে তার উপর সেকশন ছিল সেটাকে স্যাটিসফাইড করে বা খারিজ করে দেয়। কিন্তু তার উপরে যে আর্মস অ্যাক্ট যেটা তার উপরে করা হয়েছিল সেটা কিন্তু হাইকোর্ট বলবৎ রেখে দেয়। সুতরাং এখানে হাইকোর্ট আর্মস অ্যাক্ট কনভিকশনটা কনফার্ম করে দেয় এবং তার এই কনভিকশনটা কিন্তু হাইকোর্ট রেখে দেয়। এবং আরেকটা আপনাদের সুখবর জানাই, সেটা হচ্ছে যার উপরে মামলা হয়েছিল তার উপরে তো আমি আপনাকে বলেই দিলাম যে দুটো ধারা তার উপর লেগে থাকলো, তাকে কনভিকশন করা হলো। কিন্তু হাইকোর্ট তাকে বলে যে আমরা আপনাকে একটা সুবিধা দিতে পারি, সেটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। হাইকোর্ট বলে যে আমরা আপনাকে একটা সুবিধা দিতে পারি, সেটা হচ্ছে প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট 1958। তাহলে একটা ভালো করে মনে রাখুন, খুব কাজে লাগবে আপনাদের অ্যাডভোকেটদের, তো ডেফিনেটলি কাজে লাগবে। এবং যারা ক্লায়েন্ট আছেন তারাও অ্যাডভোকেটকে বলতে পারেন এই অ্যাক্টের ব্যাপারে। তাহলে প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট 1958 এই অনুযায়ী কিন্তু হাইকোর্ট তাকে বলে যে তার সেন্টেন্স, তার যেটা শাস্তি ছিল সেটা তারা মাফ করে দিচ্ছে। সুতরাং দেখুন, একটা ব্যাপার বলি আপনাদেরকে, আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি এবং অনেক আইন নিয়ে কালচার করি, ডেফিনেটলি অনেক আইন নিয়ে কালচার করি, অনেক অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলি, সারাদিন অনেক মানুষের সঙ্গে কথা বলি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি সবসময় জানতাম যে কোর্ট সবসময় লজিকের মতো কাজ করে, যা আইনে লেখা আছে সেই অনুযায়ী কাজ করে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করে আমি কিছুটা হলো আপনাদেরকে রিলিফ দিতে পারছি যে কোর্ট কখনো কখনো কোনো ব্যাপার ইমোশনালিও কিন্তু ট্রিট করে। এবং ভারতবর্ষের যে আইন আছে সেখানেও কিন্তু যে আইন যে পুরো স্ট্যাটিক যেটা আছে সেটাই হবে তা কিন্তু হচ্ছে না। কারণ ব্যাপারটা হচ্ছে আইনের কিন্তু একটা ইমোশনাল দিকও কিন্তু আমি এখানে খুঁজে বার করেছি। সুতরাং এই প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট এটা কিন্তু একটা ইমোশনাল দিকে চলে যাচ্ছে কোর্ট। সুতরাং কোর্ট এখানে বললো যে আপনার সেন্টেন্স যে 2 বছরের ছিল সেটা আমরা মাফ করছি, কিন্তু আপনার উপরে কনভিকশন কিন্তু আর্মস অ্যাক্ট অনুযায়ী কিন্তু চলবে। তাহলে এবার যার উপর কেস চলছিল তিনি তো খুব খুশি হলেন। খুশি হয়ে তিনি ডেফিনেটলি
তার কাজকর্ম শুরু করার ব্যবস্থা করলেন। এবার কি ঘটনা ঘটে সেটা আবার শুনুন। এবং এখানে হাইকোর্ট যেটা করে সেটা হচ্ছে প্রহিবিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট 1958 সেকশন 4 অনুযায়ী তাকে তার সেন্টেন্সটা মাফ করে দেওয়া হয়, তার শাস্তিটা মাফ করে দেওয়া হয়। কারণ তিনি যে অপরাধটা করেছেন সেটা খুব বড় সড়ো বিশাল অপরাধ না, এবং তার কোনো অ্যাক্সিডেন্টও নেই। সেই জন্যই কিন্তু এই অফেন্ডার্স অ্যাক্টে সেকশন 4টাকে হাইকোর্ট ইউজ করে এবং তাকে সেন্টেন্স তার মাফ করে। আমি যে কথাগুলো বলছি আমার ডেসক্রিপশনে কিন্তু সব লেখা থাকবে। আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা গুগলস গেটেও দেখতে পারেন, কিংবা আপনি আমার ডেসক্রিপশনেও এই আইনগুলো পড়তে পারেন, আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবারে যার উপর কেস চলছে তিনি জবের জন্য অ্যাপ্লাই করে, এবং আপনারা জানেন জবের জন্য অ্যাপ্লাই করার পরে জবের ইন্টারভিউ হয়। এই ইন্টারভিউতে কিন্তু একটা কমন কোশ্চেন করে থাকেন যারা ইন্টারভিউ নেন, যে আপনার উপর কি কোনো ক্রিমিনাল কেস চলছে বা আপনি জীবনে কোনোদিন পানিশমেন্ট পেয়েছেন, এই কথাটা কিন্তু ইন্টারভিউতে অবশ্যই জিজ্ঞাসা করা হয়, বা এটা নিয়ে ইনভেস্টিগেশনও করা হয় যে মানুষটাকে যে আমরা নিচ্ছি, গভর্নমেন্ট সার্ভিস হোক প্রাইভেট ফার্ম হোক, যে মানুষটাকে যে আমরা যে নিচ্ছি সে জেনুইন কিনা সেটাও কিন্তু কোম্পানি চেক করে। গভর্নমেন্ট সেক্টরও করে, প্রাইভেট সেক্টরও ডেফিনেটলি করে। সুতরাং এই কোশ্চেনের সম্মুখীন কিন্তু সেই লোকটাকে হতে হয়। সুতরাং এখানে তিনি কিন্তু কখনোই আইন অনুযায়ী বলতে পারবেন না, এবং তিনি সত্যি কথাটাই বলে, হ্যাঁ আমার কনভিকশন হয়েছে, কনভিকশনে আমি প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট সেকশন 4 অনুযায়ী রিলিফ পেয়েছি, সে কথাটা কিন্তু তিনি যেখানে ইন্টারভিউ হয়েছে সেখানে তিনি বলেন। কিন্তু এটা বলা সত্ত্বেও তাকে কিন্তু সরকারি চাকরিতে যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা কিন্তু তাকে চাকরি দেয়নি। এবং এখানে সরকার আরও বলে যে আপনার উপরে যে কনভিকশনটা আছে সেটা কিন্তু একটা স্টিগমা। আমি আপনাকে আগেই বললাম স্টিগমা মানে কলঙ্ক, আপনার উপর একটা স্টিগমা। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে আমরা বহাল করতে পারছি না, আপনাকে আমরা নিতে পারছি না আমাদের এই গভর্নমেন্ট সার্ভিসে। সুতরাং এরপরে যিনি অ্যাকিউজড, যার উপর কনভিকশন চলছে, তিনি আবার হাইকোর্টে আসেন। হাইকোর্টে এসে তিনি আবার একটা অ্যাপিল করেন যে আমার উপরে যে সেকশনটা চলছে এবং তার যে কনভিকশন করা হয়েছে সেখানে আমি অফেন্ডার্স অ্যাক্টে সেকশন 4 অনুযায়ী সুবিধা পেয়েছি, কিন্তু হাইকোর্ট এটাও ক্ল্যারিফাই করে দিক যে যেহেতু আমার কনভিকশনটা এখনো চলছে এবং আমি অফেন্ডার্স অ্যাক্টে রিলিফ পেয়েছি এবং এটা আমার চাকরি বাকরির ক্ষেত্রে কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না, এটাও আমাকে হাইকোর্ট ক্লিয়ারিফাই করে অর্ডার করুন। কিন্তু এখানে হাইকোর্ট যেটা বলে, হাইকোর্ট বলে আমরা যে অর্ডারটা আপনাকে দিয়েছি দ্যাট ইজ সাফিসিয়েন্ট, এবং আমাদের এই অর্ডারের রিভিউ আমরা করতে পারবো না, সেই অথরিটি আমাদের নেই। সুতরাং হাইকোর্ট কিন্তু তার কেসটাকে খারিজ করে দেয়, তার অ্যাপিলটাকে গ্রহণ করে না। তাহলে ঘটনাটা হলো কি, এখনো পর্যন্ত ঘটনাটা হলো কি, তিনি জেল থেকে তো ছাড়া পেয়ে গেলেন, কিন্তু তিনি যে ইনকাম করবেন, তিনি যে তার একটা আয়ের উৎস করবেন, সেটা করতেও কিন্তু তার প্রচণ্ড বাধা পেতে হচ্ছে। তারও সলিউশন আমি আপনাদের বলছি, ডেফিনেটলি সব বলবো। আমি আগেই বলেছিলাম ভিডিওটা একটু বড় হবে, ডেফিনেটলি বড় হবে, বুঝিয়ে বুঝিয়ে বলতে গেলে একটু ভিডিও বড় হয়। সুতরাং এই কথা শুনে তিনি হাইকোর্ট থেকে হতাশ হয়ে তিনি সুপ্রিম কোর্টেতে অ্যাপিল করেন, এবং সুপ্রিম কোর্টে যখন কেসটা চলো, সুপ্রিম কোর্ট কি বলে, কি জাজমেন্ট দেয়, সেটাই আমাদের মেন বক্তব্য বিষয়, সেটা আমি আপনাদের সঙ্গে এবারে আলোচনা করছি। তাহলে আমি সেই ট্রায়াল কোর্ট থেকে শুরু করলাম, হাইকোর্ট হয়ে গেল, এবার আসবো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কি ঘটনা ঘটে সেটা আপনারা শুনুন। তিনি সুপ্রিম কোর্টকে জানান যে আমি প্রহিবিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট থেকে সেকশন 4 অনুযায়ী সুবিধা পেয়েছি, সুতরাং এই সুবিধা পাওয়া সত্ত্বেও আমার চাকরি বাকরি পেতে খুবই অসুবিধা হচ্ছে। সুতরাং আমার চাকরি বাকরির ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, সরকারি চাকরি বাকরি বা বেসরকারি চাকরি বাকরি পেতে যাতে কোনো অসুবিধা না হয়, এবং আমাকে একটা এমন জাজমেন্ট দেওয়া হোক যে এই যে কনভিকশন স্টিগমাটা আমার ওপর আছে সেটা যেন না থাকে। তিনি সুপ্রিম কোর্টের কাছে এটা অ্যাপিল করে, কারণ তিনি সব জায়গা থেকেই কিন্তু যেখানে তিনি চাকরি অ্যাপ্লাই করছেন সেখান থেকে সব জায়গা থেকে কিন্তু তিনি ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে। সুতরাং এখানে দুই পক্ষের কথা শুনে সুপ্রিম কোর্ট যেটা বলে সেটা আমি আপনাদেরকে বলছি। এখানে সুপ্রিম কোর্ট বলে যেহেতু আপনি অফেন্ডার্স অ্যাক্টে সেকশন 4 এর সুবিধা পেয়েছেন, সুতরাং এখানে সেকশন 12-এরও একটা প্রভিশন আছে। এখানে প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্টের সেকশন 12-এরও একটা অপশান আছে, সেটাও কিন্তু আপনার প্রাপ্য। এবং সেকশন 12-এ কি বলা হয়েছে সেটাও সুপ্রিম কোর্ট ডিটেলসে আলোচনা করে। সুপ্রিম কোর্ট বলে যেহেতু আপনাকে এই অফেন্ডার্স অ্যাক্টের সেকশন 4 দেওয়া হয়েছে, সুতরাং সেকশন 12 অনুযায়ী, এই আইনেরই 12 অনুযায়ী আপনি কিন্তু যেখানে জবের অ্যাপ্লাই করবেন কোনো জায়গাতেই কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করা যাবে না। সুতরাং সেকশন 12 অনুযায়ী আপনি যে কনভিকশন আপনার হয়েছে,
আপনি যখন জবের অ্যাপ্লাই করবেন তখন এটা প্রমাণ হয়েই যাবে যে আপনার উপর কোনো কনভিকশন নেই। এবং সুপ্রিম কোর্ট এটাও বলে যখন একটা অ্যাকিউজ পার্সনকে যখন সেকশন 4-এর অ্যাডভান্টেজ 4-এর সুবিধা দেওয়া হলো, তাহলে হাইকোর্টেরও এটা দায়িত্ব ছিল তাকে সেকশন 12-এরও প্রভিশনটা দেওয়ার। সুতরাং এখানে হাইকোর্ট সেকশন 12টা দেয়নি কেন, এটাও কিন্তু সুপ্রিম কোর্ট একটা কোশ্চেন তোলে। এবং সুপ্রিম কোর্ট বলে যে আপনার সেকশন 12 আমরা আপনার উপরে অ্যাপ্লাই করছি এবং আপনি যে চাকরি থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছেন সেই ব্যাপারটাকেও আমরা রিমুভ করছি। এবং আপনি যদি কোনো জবে অ্যাপ্লাই করেন তখন আপনার এই কনভিকশনটা সেকশন 12 অনুযায়ী আপনার চাকরি বাকরির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। এই জাজমেন্টটা কিন্তু সুপ্রিম কোর্ট পাস করে। এবং আমি আরও বলে দিচ্ছি যে সব আমি যে কথাগুলো বললাম সব কিন্তু এই লগুলো কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দয়া করে পড়ে নেবেন, বা আপনারা প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট 1958 গুগলসে লিখে কিন্তু এই একটা ভালো করে পড়তে পারেন। সেই লিঙ্কও আমি দিয়ে দেবো। সুতরাং আপনাদের যদি জীবনে এরকম কোনো প্রবলেম থাকে যে আপনাদের চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা ছোটোখাটো কোনো অপরাধ ভুল করে ফেলেছেন কিন্তু আপনারা পস্তাচ্ছেন, এবং এই ব্যাপারে যদি আপনার আরও কোনো রকম নিজের পার্সোনাল প্রবলেম থাকে, তাহলে তো আমার লিগাল ডিসকাশন আমার নিজে দেওয়াই থাকে প্রতিবারের মতো। আপনারা নিশ্চয়ই লিগাল ডিসকাশন আমার সঙ্গে অবশ্যই করতে পারেন। হ্যাঁ, একটা ছোট ফিস লাগে, সেটা আপনারা এখন সবাই জেনে গেছেন। এবং আমাদের অ্যাডভোকেট, আমাদের যিনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের অ্যাডভোকেট আছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি, একটা আনন্দের খবর বলছি, এই অ্যাক্টে কিন্তু তারা অনেককে রিলিফ অলরেডি দিয়েছেন। সেটাও আমি কিন্তু অ্যাডভোকেটদের জিজ্ঞাসা করে নিয়েছি আমাদের যখন মিটিং হয়। সুতরাং আশা করি আপনাদেরকে একটা খুব ভালো খবর দিলাম, আপনাদের অনেকটা সময় নিলাম, তার জন্য সরি। তাহলে আজ আর কথা না বাড়িয়ে এখানে ভিডিওটা শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।